প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আজকে ইংরেজি প্রথম পত্রের আমি একটা প্যাসেজ পড়াবো, সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 2। সবাই বই খাতা নিয়ে প্রস্তুত থাকবে, কারণ এই লেসনে বেশ কিছু নতুন শব্দ আসবে, যে শব্দগুলো তোমরা হয়তো এইবার যারা ফার্স্ট ইয়ারে আসছো তারা হয়তো নতুন পাচ্ছ। এটা নেলসন ম্যান্ডেলা নিয়ে আমাদের প্যাসেজটা শুরু হবে। তো সবাই বই খাতা নিয়ে প্রস্তুত? তো চলো আমরা প্যাসেজে যাই। প্যাসেজে যে প্যাসেজটা শুরু করি, দেখি প্যাসেজে কি আছে। বইয়ের যেটা বলছিলাম যে ইউনিট 1 লেসন 2 আমাদের বের করতে হবে, এবং প্যাসেজের শুরুতে দেখবে যে লেখা আছে রয়টার্স। দেখতে পাচ্ছ? রয়টার্স মানে হচ্ছে তোমার একটা সংবাদ সংস্থা, অর্থাৎ সারা বিশ্বে এই সংবাদ সংস্থার প্রায় 200টি শাখা আছে, অর্থাৎ 200 ব্রাঞ্চেস অফ রয়টার্স। অ্যান্ড এটার যে মেইন ব্রাঞ্চটা অর্থাৎ প্রধান শাখাটা লন্ডনে অবস্থিত। অর্থাৎ রয়টার্স হচ্ছে লন্ডন ভিত্তিক একটা সংবাদ সংস্থা, যা বলছিলাম যে সারা বিশ্বে বিভিন্ন দেশে প্রায় 200টি দেশে এদের কার্যক্রম চালু আছে। অ্যান্ড দেখতে পাচ্ছ নেক্সট 15 ডিসেম্বর 2013, অর্থাৎ এটা লেখা হয়েছে 2013 সালের 15 ডিসেম্বর এই লেখাটা লেখা হয়েছে রয়টার্সটা দেখলে। এবং স্টার্টিংয়ে তুমি পাবে জোহেন্সবার্গ রয়টার্স, অর্থাৎ রয়টার্স লিখেছে জোহেন্সবার্গ থেকে। জোহেন্সবার্গ কি? সাউথ আফ্রিকার রাজধানীর নাম হচ্ছে জোহেন্সবার্গ। সাউথ আফ্রিকার রাজধানী জোহেন্সবার্গ। ওকে, অনেকেই আছো, বইটা নিয়ে যদি একটু প্রস্তুত থাকো সুবিধা হয়, আর না থাকলে অন্তত এখানে ভালো করে লক্ষ্য রাখলে হবে। তোমাকে অন্তত খাতা নিতে হবে, কলম নিতে হবে, কারণ নতুন শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হবে। সাথে আছো নীলা, সামিরা আক্তার, মুস্তাকিম হাসান, অ্যালেক্স রোমান, নিতু খানম, মোহাম্মদ ইকবাল, সুলতানা, ফারহানা ইসলাম, মাহিদুল ইসলাম সিয়াম, মরিয়ম আমিন, আমির হামজা, ফরাহ ইসলাম, এবং আরও অনেকে আছো। তোমাদের এত নাম তো আর বললে ক্লাস তো করতে হবে না। তো যাই হোক, ক্লাসের শুরুতে দেখো কি লেখা আছে যে জোহেন্সবার্গ রয়টার্স, ফার্স্ট লাইন, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপারহেইড। দেখো এখানে পুরো লাইনটা হচ্ছে এরকম: শেকেলস অফ অ্যাপারহেইড টু দ্য মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু came to embody to the struggle for justice around the world। অর্থাৎ পুরো লাইনটাই কিন্তু একটা মানে পুরো প্রথম অংশটাই হচ্ছে একটা লাইনটা বোঝার জন্য আমরা এক একটা ওয়ার্ডকে আলাদাভাবে বোঝার চেষ্টা করি। আমার শব্দ কি সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি? যদি শুনতে পাও তাহলে একটু যদি জানাও কমেন্টে, সুবিধা হয় যে আমার লেখাটাও বুঝতে পারছো এবং শব্দটা বুঝতে পারছো, লেখাটা দেখতে পাচ্ছ এবং শব্দটা বুঝতে পারছো। ফার্স্ট লাইন যেটা বলছিলাম পুরো দেখতে পাচ্ছ যে পুরোটাই মিলিয়ে একটা ফার্স্ট লাইন। জোহেন্সবার্গ রয়টার্স, নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে তো জানো যে গাইড করা, অর্থাৎ পথ প্রদর্শন করা। এখানে যেহেতু রাজনৈতিক একটা ব্যাপার, নেলসন ম্যান্ডেলাকে তো চেনো, রাজনৈতিক, অর্থাৎ সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, যে তার সারা জীবনে প্রায় 30 বছর জেল খেটেছিল এবং সারাটা জীবন সে স্ট্রাগল করেছে তার জনগণের স্বাধীনতার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, এবং অবশেষে সেটা সে করেছিল। আমরা আজকে সেটা জানবো। সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকেলস, শেকেলস শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল, যেটাকে আমরা বাংলায় শিকল বলি, এখানে শেকেলস সেই অর্থে ব্যবহার করা হয়েছে, শৃঙ্খল। ওকে, জান্নাতুল গুলশান, প্রশান্ত দাস জানাচ্ছ, বৃষ্টি রানী দাস ওকে জানাচ্ছ যে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। অফ অ্যাপারহেইড শব্দের অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, অর্থাৎ সাদায় কালোয় কালো, যেমন দ্যাট মিনস হচ্ছে যে সাউথ আফ্রিকানরা তো মূলত একটু কালো,
কালো মানে হচ্ছে তারা কালো মনের মানুষ না, কিন্তু কালো স্কিন, তাদের স্কিনটা কালো। আর ওইদিকে ইংরেজরা যখন তাদের শাসন করতো, ইংরেজরা ন্যাচারালি যেটা হোয়াইট স্কিনের লোক, তো এই সাদা কালো একটা যুদ্ধ হতো বা একটা মনোমালিন্য বা একটা সংঘাত লেগেই থাকতো, যেটাকে আমরা কনফ্লিক্ট বলতে পারি। এটাই বলছে যে দ্য শেকলস অফ অ্যাপারথাইড, অর্থাৎ শৃঙ্খলার বন্ধন থেকে তাদেরকে মুক্ত করতো টু আ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বহুজাতিক একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল। অর্থাৎ ওখানে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু বহুজাতিক একটা দেশ, আর ডেমোক্রেসি জানো গণতন্ত্র, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলেশন। পিস অ্যান্ড রিকনসিলেশন, আইকন মানে হচ্ছে প্রতিমূর্তি বলতে পারো, আইকন প্রতিমূর্তি অফ পিস অ্যান্ড রিকনসিলেশন। রিকনসিলেশন মানে হচ্ছে যে মীমাংসা বা সংহতি করা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এই যে একটা জাতিগত সংঘর্ষ চলছিল ইংরেজদের সাথে, সেই সময় ইংরেজরা শাসন করতো। তোমরা জানো যে আমাদের এশিয়া মহাদেশ ইংরেজরা প্রায় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে, যখন আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অংশ ছিলাম, 300 বছর আমাদের শাসন করেছে। সেই শাসন আমলের একটা শেষ সময়ের কথা, যখন দেশ স্বাধীনতা লাভ করবে, সেই সময়ের কথা বলা হচ্ছে যে রিকনসিলিয়েশনের জন্য, পিস শান্তি প্রতিষ্ঠার জন্য নেলসন ম্যান্ডেলা লড়াই করে গেছে বা সংগ্রাম করে গেছে। who came to embody the struggle for justice। সে স্ট্রাগল করেছে, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, জাস্টিস মানে হচ্ছে বিচার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সে যে নেলসন ম্যান্ডেলা তার দেশের মানুষদের স্বাধীনতা দেওয়ার জন্য যেই ধরনের বিচার বা যেই ধরনের স্ট্রাগল করেছে, সেটা মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের জন্য একটা লক্ষণীয় একটা বিষয় ছিল। সো স্টুডেন্টস, আমরা নেলসন ম্যান্ডেলা শুরু করলাম। আমরা চলে যাবো প্যাসেজের সেকেন্ড পোর্শনে চলে যে দেখি কি আছে আমাদের। সো এখানে ফার্স্ট বলছে যে ইমপ্রিজন্ড, সাউন্ডে প্রবলেম। শিলা আক্তার বলছে সাউন্ডে প্রবলেম। সাউন্ড কি প্রবলেম হচ্ছে? অন্য অন্য স্টুডেন্টরা কি বলছো? আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করা হলো। এখন কি ঠিক আছে? নীলা সামিরা আক্তার বলছে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক থাকার মানে ঠিক আছে, এই জন্য থ্যাংক ইউ। অনলাইনকে থ্যাংক ইউ, এবং তোমরা দেখছো তোমাদেরকেও থ্যাংক ইউ। সো ফার্স্ট লাইন কি এখানে দেখো যে ইমপ্রিজন, প্রিজন শব্দ অর্থ হচ্ছে জেল, আর ইমপ্রিজন মানে হচ্ছে জেলবন্দি। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেটস। ডিকেটস প্রতি 10 বছরে 1 ডিকেট হয়। কালকে গতকাল আমরা যেমন প্যাসটা পড়ছিলাম হাকালুকি হাওয়ার, সেখানে ছিল লাস্ট 2 ডিকেটসে হাকালুকি হাওয়ারের অবস্থার অবনতি হয়েছে, অর্থাৎ 20 বছর। এখানে হচ্ছে 3 ডিকেটস মানে হচ্ছে 30 বছর। তো কি হলো? ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেটস ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। অর্থাৎ প্রায় 30 বছর যাবৎ সে জেলে থেকেও সে যুদ্ধ করেছে। যুদ্ধ বলতে এটা কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ না, অর্থাৎ তার সংগ্রাম চালিয়ে যাওয়া। হোয়াইট মাইনরিটি রুলস, অর্থাৎ সাদাদের যে বৈষম্য, অর্থাৎ সাদারা দ্যাট মিনস হচ্ছে ইংরেজরা যে শাসন করত, সেই শাসনের বিরুদ্ধে, অর্থাৎ তাদের যে অত্যাচারী শাসন ছিল, সেই শাসনের বিরুদ্ধে সে লড়াই করে গিয়েছে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। ম্যান্ডেলা কখনো তার রিজলভকে হারায়নি। রিজলভ শব্দ অর্থ কি? রিজলভ শব্দ অর্থ সমাধানের পথ। অর্থাৎ ম্যান্ডেলা সবসময় সমাধানের পথ খুঁজেছে, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, জনগণের মুক্তির জন্য। অর্থাৎ ইমানসিপেশন শব্দের অর্থ কি দাঁড়ালো? মুক্তি। তাহলে এই পুরো লাইনটা কি দাঁড়ালো? যে প্রায় 30 বছর জেল খেটেও, অর্থাৎ ম্যান্ডেলা সবসময় তার যে লড়াই, তার যে সংগ্রাম, তার দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম, অর্থাৎ সাউথ আফ্রিকান ব্ল্যাক পিপলদের মুক্তির জন্য সংগ্রাম, এইটা সে চালিয়ে গিয়েছেন। এবং সবসময় ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে, তাদের রুলসের বিরুদ্ধে, তাদের শাসনের বিরুদ্ধে সে তার সোচ্চার কণ্ঠস্বর ঘোষণা করেছেন বা প্রকাশ করেছেন। আর তার সবসময় একটা উদ্দেশ্য ছিল কি, যে একটা সমাধানের মাধ্যমে কিভাবে তার জনগণকে মুক্তি দিতে পারে, অর্থাৎ জনগণের মুক্তি, অর্থাৎ ইংরেজের অত্যাচার থেকে, হোয়াইট রুলার যারা ছিল সেই তাদের অত্যাচার থেকে তাদের মুক্তি দেওয়া। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড। তার এমন একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল, বা সে একটা প্রতিজ্ঞা করেছিল যে সে ব্রিং ডাউন অ্যাপারথাইড, অর্থাৎ
ব্রিং ডাউন মানে হচ্ছে কি, পরাজয় করা। পরাজয় করবে কাদের? অ্যাপারথেইড, অর্থাৎ এই যে বর্ণ বৈষম্য আছে, বর্ণ বৈষম্যটা থেকে সাউথ আফ্রিকাকে মুক্তি দিবে। ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, কিন্তু একটা সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধকে অ্যাভয়েড করে। অর্থাৎ তার যে সংগ্রাম, সেই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল যে সে স্বাধীনতা লাভ করবে, তার জনগণের মুক্তির জন্য সে লড়াই করছে, মুক্তি লাভ করবে, কিন্তু কোনো রকম রক্তক্ষয়ী বা গৃহযুদ্ধ ব্যতীত, অর্থাৎ শান্তিপূর্ণভাবে। এই যে শান্তিপূর্ণভাবে তার যে লড়াই, দেখো যে এই শান্তিপূর্ণভাবে লড়াই করে স্বাধীনতা অর্জন করা বা একটা অবস্থায় অর্জন করা, এর সাথে নেলসন ম্যান্ডেলার সাথে কিন্তু আরেকজন নেতার আমরা তুলনা করতে পারি। উনি হচ্ছেন ইন্ডিয়ার মহাত্মা গান্ধী, যে শান্তি অর্থাৎ অহিংস আন্দোলনের জন্য বিখ্যাত মহাত্মা গান্ধী। এখানেও আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলাকে অহিংস আন্দোলনের জন্য সে লড়াই করে যাচ্ছে, অর্থাৎ তার পুরো আন্দোলনটা থাকবে অহিংস, কোনো হিংসাত্মক কাজ বা কোনো ধ্বংসাত্মক কাজ বা কোনো মারামারি রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ হবে না, কিন্তু সমঝোতার মাধ্যমে যাতে স্বাধীনতা অর্জন করা যায়। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ শব্দ অত জানো, আমরা তো সব মাঝে মাঝে প্রেস্টিজ শব্দ বলি, তাই না? প্রেস্টিজ শব্দ হচ্ছে সম্মান। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, কারিশমা মানে কি? কারিশমা কি কারিনার বোন কারিশমা? না, কারিশমা মানে হচ্ছে অসাধারণ প্রতিভা। অসাধারণ প্রতিভা বা আধ্যাত্মিক ক্ষমতা যে প্রতিভা থাকে তাকে কারিশমা বলা হয়। অর্থাৎ তার যে জনগণকে ভালোবাসার এবং জনগণের ভালোবাসা পাওয়ার যে একটা প্রতিভা ছিল, একটা তার প্রতিভার মাধ্যমে সে জনগণের ভালোবাসাকে জয় করেছিল, সেটাকে এখানে বলা হচ্ছে অসাধারণ প্রতিভা বা কারিশমা। তো হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে প্রেস্টিজ, তার সম্মান এবং তার যে অনন্য প্রতিভা ছিল, এটাই সাহায্য করেছিল সারা বিশ্বের সাপোর্ট পাওয়ার জন্য। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে তার যে সংগ্রাম চালিয়ে গিয়েছে, এই সংগ্রাম চালিয়ে যেতে কিন্তু একার পক্ষে সম্ভব ছিল না স্বাধীনতা অর্জন করা। সারা বিশ্ব কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে। সাপোর্ট কীভাবে দিয়েছে? অস্ত্র দিয়ে না, কারণ সে তো অস্ত্র বা রক্তকে সংগ্রাম করেনি, সে করেছে শান্তিপূর্ণভাবে। অর্থাৎ শান্তিপূর্ণ সবাই তাকে সাপোর্ট করেছে। সারা বিশ্ব যারা শান্তিকামী, যারা শান্তি পছন্দ করে, তারা সাপোর্ট দিয়েছে। যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধে কিন্তু আমরা ভারতের সাপোর্ট পেয়ে স্বাধীনতা লাভ করেছি। তো এরকম নেলসন ম্যান্ডেলা তার সংগ্রামী জীবনে অনেকের সাপোর্ট পেয়েছেন। তো সেই সাপোর্ট নিয়েই সে কিন্তু তার স্বাধীনতার দিকে এগিয়ে গিয়েছে। তাহলে চলো আমরা দেখি যে নেক্সট অংশে কি আছে। আচ্ছা, পরের অংশ বলছে আই হেট রেস ডিসক্রিমিনেশন। দেখতে পাচ্ছ কিনা কি বলছে? যে আই হেট রেস ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য। আমি কিন্তু প্যাসেজের শুরুতেই বলেছিলাম যে তোমাদের এই লেসনটা বেশ নতুন নতুন শব্দ নিয়ে আসবে, অর্থাৎ তোমার হয়তো নতুন জানা হবে অনেকগুলো শব্দ। আই হেট রেস ডিসক্রিমিনেশন, এখানে কিন্তু একটা স্টেটমেন্ট, দেখো একটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছে। সেখানে বলছে যে আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, গভীরভাবে। অর্থাৎ ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে বা গভীরভাবে। আমি তীব্রভাবে বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, বা জাতিগত যে বৈষম্য আছে, রেস ডিসক্রিমিনেশন মানে হচ্ছে জাতিগত বৈষম্য, জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর যত প্রকাশ আছে, অর্থাৎ যতভাবে জাতিগত বৈষম্যকে প্রকাশ করা যায়, সেই পুরো সবগুলো ব্যাপারকেই আমি ঘৃণা করি। এখানে নেলসন ম্যান্ডেলা নিজে বলছে, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি সারা জীবন এর বিরুদ্ধে লড়াই করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও এর বিরুদ্ধে লড়াই করছি। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি লড়াই করবো। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো দেখো তো? নেলসন ম্যান্ডেলা বলছে, I had read discrimination most intensely and in all its manifestations. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. অর্থাৎ Mandela said it in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. অর্থাৎ 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন প্রথম
প্রেসিডেন্ট হলো সাউথ আফ্রিকার, তার অভিবাদন ভাষণ, অর্থাৎ একজন প্রেসিডেন্ট হলে তার একটা স্বাগত ভাষণ থাকে, তাই না? সেটাকে বলা হয় এক্সপেক্টেন্স স্পিচ। এখানে শব্দটা দেখতে পাচ্ছ, অ্যাকসেপ্টেন্স স্পিচ। তো ম্যান্ডেলা 1994 সালে প্রথমবারের মতো সাউথ আফ্রিকায় একজন কালো প্রেসিডেন্ট হলো। সেই তার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে ভাষণ ছিল, সেই ভাষণে সেই কথাগুলো বলেছিল। কি বলেছিল? যে আমি বর্ণ বৈষম্যকে বা জাতিগত বৈষম্যকে তীব্রভাবে ঘৃণা করি এবং এর যত প্রকাশ আছে সবভাবে আমি এর জন্য লড়াই করেছি সারা জীবন, এখনও করছি, এবং যদি প্রয়োজন পড়ে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি লড়াই করে যাব। এটা নেলসন ম্যান্ডেলা বলেছিল 1994 সালে তার এক্সপেক্টেন্স স্পিচ, অর্থাৎ তার ভাষণে, যখন সে প্রথম রাষ্ট্রপতি হয়। দ্য টাইম ফর হিলিং। হিলিং শব্দের অর্থ হচ্ছে অনেকটা আরোগ্য করা, অর্থাৎ এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা রোগের সৃষ্টি হচ্ছে, রোগ বলতে কি একটা সংঘর্ষ, একটা বৈষম্য, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিজিজ, তাই তো? একটা মানসিক রোগের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, একটা বৈষম্য একে অন্যের সাথে, বিশেষ করে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে, ইংরেজ বা ইংরেজদের। এমনকি এই যে ইংরেজদের ডমিনেশনের কারণে ওই যে ব্ল্যাক যারা ছিল, মানে সাউথ আফ্রিকান ছিল, সেই আফ্রিকান নিজেদের মধ্যেও তাদের একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল। বলছে দ্য টাইম ফর হিলিং অফ দ্য ওন্ডস। ওন্ডস বলতে যারা আহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত, হ্যাজ কাম, মানে হচ্ছে যে সকল ব্যক্তিরা বা আফ্রিকান যে সকল ব্যক্তিরা এই জাতিগত বৈষম্যের কারণে, অর্থাৎ এই বর্ণ বৈষম্যের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার এখন সময় হয়েছে, অর্থাৎ তাদের রোগের আরোগ্য হওয়ার সময় হয়েছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাসমস। ক্যাসমস শব্দ অর্থটা হচ্ছে ফাটল। লাইকটা হলো দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাসমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যে কারণে ফাটল হয়েছিল, সেই ফাটল সংযোগ করার সময় হয়েছে। অর্থাৎ আমরা যে ডিভাইডেড হয়ে গিয়েছিলাম, আমাদের সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর সে বলছে যে আমরা বিভিন্ন কারণে যে আমরা ডিভাইডেড হয়ে গিয়েছিলাম, সেই ডিভাইডেড হয়ে যাওয়ার যে কারণগুলো ছিল, সেই কারণগুলো এখন আর নেই। আমরা এখন মুক্তি পেয়েছি, আমরা এখন স্বাধীনতা পেয়েছি। ইট ওয়াজ দ্য টাইম অফ 1994, এবং সে তাই বলছে যে আমাদের দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাসমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। আমাদের নিজেদের মধ্যে যে ভাঙন ধরেছিল, সম্পর্কের ভাঙন ধরেছিল, সেই ভাঙনটাকে দূর করার সময় এসেছে। চলো আমরা দেখি যে প্যাসেজের পরবর্তী অংশে কি আছে। দেখতে পাচ্ছ পরবর্তী অংশে আছে, যেটাতে শুরু হয়েছে, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। সেটিংয়ের সময় যে একটু সমস্যা হয়, এই জন্য একটু সময় দেব। কোনো শব্দ বুঝতে না পারলে বা কোনো বিশেষ অংশ বুঝতে না পারলে আমাকে একটু জানাবে, বলবে যে স্যার এই অংশটা বা এই পার্ট অফ দ্য প্যাসেজের এই অংশটা একটু পড়ুন, বা এনিওয়ান, মানে এনি কোশ্চেন। যদি কোনো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে আমাদের প্যাসেজে উল্লেখিত কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা যাবে। তুমি প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেব। আশা করছি দেখতে পাচ্ছ এখন বর্তমানে যে অংশটা আমি শো করেছি, উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। পলিটিক্যাল ইমানসিপেশন মানে হচ্ছে রাজনৈতিক মুক্তি। অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। পলিটিক্যাল মানে তো জানো রাজনৈতিক, অ্যাচিভ মানে অর্জন করা, আর ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। অর্থাৎ একটা দেশ স্বাধীন হওয়ার পর তো সেই সব দিক দিয়েই স্বাধীনতা লাভ করে, রাজনৈতিক দিক দিয়ে তো অবশ্যই। অর্থাৎ সেটাই বলছে যে উই হ্যাভ অ্যাট লাস্ট
অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, অবশেষে আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, অর্থাৎ প্রতি বছর যেন যে নোবেল পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, সেটা শিল্প, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, শান্তি, তো আবিষ্কারের ক্ষেত্রে দেওয়া হয়, অর্থাৎ দ্যাট মিনস সায়েন্স, তো শান্তিতে দেওয়া হয়। তো 1993 সালে ম্যান্ডেলা শান্তির জন্য নোবেল প্রাইজ লাভ করে। এখন তুমি হয়তো ভাবতে পারো যে শান্তির জন্য নোবেল প্রাইজ লাভ করলো কীভাবে? সে তো শান্তির জন্য কি করলো? সে তো দেশকে স্বাধীন করেছে, স্বাধীন মানে তো একটা সংঘর্ষ, যুদ্ধ, তাহলে শান্তি আসলো কোত্থেকে? শান্তির জন্য পাওয়া মানে হচ্ছে সে দুইটা ব্যাপার, একটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সে তার দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে, শান্তি দিতে পেরেছে, শান্তি অর্জন করে দিতে পেরেছে। আরেকটা হচ্ছে যে তার যে লড়াইটা ছিল, সেই লড়াইটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, অর্থাৎ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে লড়াই করে সমঝোতার মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে সে তার দেশের মানুষের মুক্তি দিতে পেরেছিল। এই জন্য 1993 সালে তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। তারপর অংশ দেখো, অ্যান অনার হি শেয়ার্ড উইথ FW ডি ক্লার্ক। FW ডি ক্লার্ক একজন হোয়াইট আফ্রিকান লিডার ছিল, মানে আফ্রিকান লিডারদের মধ্যে কিছু কিছু হোয়াইট আফ্রিকান লিডার ছিল, তার মধ্যে FW ক্লার্ক অন্যতম। তো FW ক্লার্কের সাথে সে তার নোবেল প্রাইজটাকে শেয়ার করে নেয়, অর্থাৎ দুজনই এই জিনিসটা শেয়ার করে নেয়। কেন? হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier অ্যান্ড নেগোশিয়েটেড টু দ্য অ্যাপারথাইড। কারণ সে কী করেছিল? তাকে মুক্তি দিয়েছিল তার জেল থেকে 3 বছর আগে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, অর্থাৎ কি একটা মধ্যস্থতার মাধ্যমে। অফ দ্য এন্ড অফ অ্যাপারেট, বর্ণবৈষম্যের শেষ হওয়ার যেই প্রাক্কাল, যেই সময়টা, সেই সময়ে তোমার নেলসন ম্যান্ডেলা প্রায় যখন 30 বছর জেল হয়ে গিয়েছে, প্রায় 30 বছর, তখন তার আরও 3 বছর আছে জেল খাটতে হবে, এরকম একটা সময় FW ক্লার্ক একজন সাউথ আফ্রিকান লিডার, হোয়াইট লিডার, যাকে নেলসন ম্যান্ডেলা বন্ধু হিসাবে সম্বোধন করে। তো নেলসন ম্যান্ডেলার শুভাকাঙ্ক্ষী এই বন্ধুভাবাপন্ন ব্যক্তি তাকে 3 বছর আগে তার জেল থেকে মুক্তি দিয়েছিল, অর্থাৎ মধ্যস্থতা করে, ইংরেজদের সাথে মধ্যস্থতা করে তাকে 3 বছর আগেই মুক্তি দিয়েছিল। এই যে তার মুক্তি, এটা কিন্তু অ্যাপারথেইড অর্থাৎ বর্ণবৈষম্য দূর করার, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বা সাউথ আফ্রিকান পিপলদের স্বাধীনতা লাভ করার একটা অন্যতম ব্যাপার ছিল, অন্যতম উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল। চলো দেখি যে পরের অংশে কি আছে। পরের সদস্য দেখতে পাচ্ছ, যেটা দিয়ে ফার্স্ট লাইনটা শুরু হয়েছে, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট শব্দের একটা শাব্দিক অর্থ হচ্ছে প্রতিশ্রুতিশীল, আরেকটা অর্থ আছে যেমন বিশিষ্ট, মানে বিশেষ। অর্থাৎ ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটা বিশিষ্ট বা বিশেষ রোল প্লে করেছিল অফ দ্য ওয়ার্ল্ড স্টেজ। সারা বিশ্বটাকে যদি তুমি মনে করো একটা স্টেজ, সেই স্টেজে ম্যান্ডেলা একটা রোল প্লে করেছিল। অর্থাৎ জীবনটা যদি নাটক হয়, অর্থাৎ সারা বিশ্বটাকে যদি ওয়ার্ল্ড স্টেজ বলা হয়, তাহলে সেখানে ম্যান্ডেলা একজন অভিনেতা, তাই তো, ওই হিসাবে। এবং সে একটা রোল প্লে করেছিল, সেই রোলটা কী ছিল? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। অ্যাডভোকেট মানে হচ্ছে একটা সমর্থক, মানুষের মর্যাদার একটা সমর্থক। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি সে হয়েছে। র্যাঙ্কিং মানে হচ্ছে প্রসারিত করা, ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রিপ্রেশন অত্যাচার, রাজনৈতিক অত্যাচার থেকে এইডস পর্যন্ত সে সকল কাজেই কিন্তু তার পদচারণা ছিল। তো এই পুরো অংশটা আমি আবার তোমাকে ব্যাখ্যা করছি আরো ক্লিয়ারলি বোঝার জন্য। ম্যান্ডেলা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তার যে কার্যক্রম ছিল, চ্যালেঞ্জিং যে কাজগুলো, অর্থাৎ তার দেশকে স্বাধীন করা সেই সময় একটা বড় রকম চ্যালেঞ্জের ব্যাপার ছিল। সেই চ্যালেঞ্জটাকে সে গ্রহণ করে, মোকাবেলা করে এবং সে জয়লাভ করেছিল। এবং তার কার্যক্রম ছিল রাজনীতি থেকে এইডস, অর্থাৎ এইডস রোগীদের জন্য সে, অর্থাৎ এক কথা বলা যেতে পারে যে রাজনৈতিক কর্মী থেকে সমাজকর্মী প্রত্যেকটা ক্ষেত্রেই নেলসন ম্যান্ডেলার পদচারণা ছিল এবং তার বলিষ্ঠ পদচারণায় দেশ স্বাধীনতা লাভ করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সাফল্য লাভ করেছে। অনেকে জয়েন করেছো, মোসাদ্দিকা নিশাত, মোসাদ্দিকা আহমেদ মারিয়া, ফরহাদ হোসেন দেখতে পাচ্ছি, ফরদিন, সুমাই আক্তার, থ্যাংক ইউ ফর জয়নিং। এই প্যাসেজগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সামনে যে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আমি বলেছি যেই সকল প্যাসেজগুলো আমরা পড়িয়েছি সেই প্যাসেজগুলি কিন্তু তোমাদের কি হবে, সেই প্যাসেজগুলি কিন্তু তোমাদের ওখান থেকে পরীক্ষায় আসবে। সো তাহলে বুঝতে পারছো যে এই প্যাসেজগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের অংশ অর্থাৎ নেক্সট অংশটা আমি শুরু করেছি, আশা করছি দেখতে পাচ্ছ। He formally left public life in June 2004. হ্যাঁ, এই ছিল ফার্স্ট লাইন। এখানে পরবর্তী অংশে যে জুনের 2004 সালের জুন মাসে সে পাবলিক লাইফ অর্থাৎ তার যে রাজনৈতিক জীবন, জনজীবন, সেই জনজীবনকে সে ত্যাগ করে বিফোর হিজ 86 বার্থডে, 86তম বার্থডে প্রাককালে, যে বার্থডের কিছুদিন আগে সে, এটা ছিল 2004 সাল। আমি হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারি নেলসন ম্যান্ডেলা যদি 2004 সালে তার বয়স 86 হয়, তাহলে তার জন্ম কত সালে? এই প্রশ্ন উত্তরটা যারা পারো তারা দিতে পারো। সো আমি দেখতে পাচ্ছি অনেকে লাইনে আছো, তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে 2000, দেখি তুমি ম্যাথে কতটা ভালো জানো, এসএসসিতে কেমন ম্যাথ করে আসছো দেখি। 2004 সালে নেলসন ম্যান্ডেলার বয়স যদি 86 হয়, তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মেছিল? আবার বলছি, 2004 সালে নেলসন ম্যান্ডেলার বয়স যদি 86 হয়, তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মেছিল? ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। যাই হোক, লাইনটা পড়ছিলাম। He formally left public life in June 2004 before his 86th birthday. তার 86তম বার্থডের সময় অর্থাৎ 2004 সালে সে জনজীবন অর্থাৎ রাজনৈতিক জীবন ত্যাগ করে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার অ্যাডোরিং মানে হচ্ছে অনেকটা মানে হচ্ছে আদরের বা প্রেমপূর্ণ, তার যে আদরের দেশবাসী ছিল তাদের উদ্দেশ্যে সে একটা 2 লাইনের একটা স্টেটমেন্ট দিয়েছিল সেই সময়। তার স্টেটমেন্ট থেকে এখানে 2 লাইন তুলে দেওয়া হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। এই যে দুটা লাইনের মধ্যে অনেক অর্থ বহন করে। দেখো, ফার্স্ট বলছে যে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। অর্থাৎ এখানে নেলসন ম্যান্ডেলার 86 বছর বয়স হয়েছে, তাকে অবশ্যই এখন ফিজিক্যালি সে অতটা স্ট্রং না, সে যে সংগ্রাম, তার যে সারা জীবনের সংগ্রামের, এখন তাকে একটু রেস্ট নিতে হবে অথবা তার রিটায়ার্ড করার সময় হয়েছে, আমরা এইভাবে ভাবতে পারি। কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু তাই না, ব্যাপারটা এর মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 86 বছর বয়সে ম্যান্ডেলা রিটায়ার্ড করবে, দ্যাট মিনস সে পাবলিক জনজীবন ত্যাগ করবে, এটা ঠিক আছে, এটা ভাবতেই পারি। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সে কিন্তু ভাবছে যে আমি সরে গেলে, দ্যাট মিনস ম্যান্ডেলা নিজে সরে গেলে তার জায়গায় আরেকজন আসবে এবং তাকেও তো রাজনীতি করতে হবে, অর্থাৎ দেশের আগামী ভবিষ্যৎকে চালিয়ে নিয়ে যেতে নতুন প্রজন্মের দরকার। তো এই জন্য সে তার সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু সে 86 বার্থডের সময় সে সরে গিয়েছে এবং সরে যাওয়ার সময় সে দারুণ 1-2টা কথা বলেছে যে আমাকে ডেকেও না, আমি তোমাদের ডাকবো, অর্থাৎ আমাকে ডাকার কোনো প্রয়োজন নাই, আমি তোমাদের স্বাধীনতা দিয়েছি, এখন আমি তোমাদের ডাকবো। অর্থাৎ দেশ যদি আবার সেই অবস্থায় পৌঁছে যায়, কখনো যদি মনে হয় যে আবার স্বাধীনতার দরকার,
তাহলে আমি তোমাদের ডাকবো। অর্থাৎ আবার যদি সংগ্রামের দরকার, আবার যদি রাজনৈতিক রাজপথে নামতে হয়, তাহলে আমি তোমাদের ডাকবো। But he remained one of the world's most revered public figure. Revered মানে হচ্ছে সম্মানের, খুব বলছে যে সে সারা বিশ্বের একজন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিল। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, সেলিব্রিটি স্পার্কেল বলতে বলছে সেলিব্রিটি তো তোমার চেনো, যাদেরকে আমরা কি বলি, স্টার বলি, অর্থাৎ যেটাকে বাংলা বলে নক্ষত্র বা কীর্তিমান নক্ষত্র। সেলিব্রিটি স্পার্কেল শব্দ অর্থ হচ্ছে কীর্তিমান নক্ষত্র, অর্থাৎ বিশ্ব রাজনীতিতে নেলসন ম্যান্ডেলা একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আমাদের এই এশিয়া সহ সারা বিশ্বের রাজনীতিতে আরেকজন উল্লেখযোগ্য নক্ষত্র আছেন, কে বলতো? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার সাথে আমরা তাকে কিছুটা তুলনা করতে পারি। অর্থাৎ দেশ স্বাধীনের জন্য নেলসন ম্যান্ডেলার যে সংগ্রাম আর আমাদের বঙ্গবন্ধুর সংগ্রামের অনেকটাই মিল আছে, তাই তো? সেটা বলছে যে সারা বিশ্বের দরবারে সে একটা কীর্তিমান নক্ষত্র, অর্থাৎ সেলিব্রিটি স্পার্কেল হয়ে আছে, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ। আনওয়েভারিং মানে হচ্ছে অবিচল একটা সংবাদ দিয়েছে ফর ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার জন্য অবিচল তার যে সংগ্রামটা, তার যে মেসেজটা, সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, যেটা ছিল সম্মান এবং মানবাধিকারের। অর্থাৎ পুরো ব্যাপারটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, সেটা দেখো যে he formally left his public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I'll call you." অর্থাৎ সে 2004 সালে তার 86তম বার্থডেতে বলেছিল যে আমাকে ডাকার প্রয়োজন নেই, প্রয়োজন হলে আমি তোমাদের ডাকবো, অর্থাৎ যদি আবার সেই প্রয়োজন সৃষ্টি হয়। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিজার্ভ পাবলিক ফিগার্স। এবং পৃথিবীর সবচেয়ে যত রাজনৈতিক ব্যক্তি আছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন উজ্জ্বল নক্ষত্র, অর্থাৎ বিশ্ব রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র বা কীর্তিমান নক্ষত্র হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। with an unwavering message of freedom, respect and human rights, মানবাধিকার, মানুষের সম্মান এবং স্বাধীনতাকে এনে দেওয়ার মতো, অর্জন করার মতো একটা অনন্য ব্যক্তিত্ব, একটা অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। দেখতে পাচ্ছ অংশটা? সো স্টুডেন্টস, আমি কিন্তু প্রশ্ন করেছিলাম তোমাদের, কি প্রশ্ন করেছিলাম এই অংশে? আমি এই অংশটা ধরে রেখেছি। আবার বলছি যে 2004 সালে যদি নেলসন ম্যান্ডেলার বয়স 86 হয়, তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মেছিল? এটা তো একটা যে আমাদের 5টা এমসিকিউ থাকে, তো এমসিকিউর মধ্যেও আসতে পারে। সো ঝটপট করে বলে ফেলো তো, 2004 সালে যদি নেলসন ম্যান্ডেলার বয়স 86 হয়, তাহলে নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মেছিল? পরের অংশ, পরের অংশ বলছে এপিসেন্টার, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ারএভার ইউ আর। লাইকটা দেখো, এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু বা উপকেন্দ্র বা কেন্দ্রবিন্দু বলতে পারো, সময়ের কেন্দ্রবিন্দু, অর্থাৎ আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ারএভার ইউ আর। নাদিম গডমেয়ার, দ্য সাউথ আফ্রিকান হোয়াইট অ্যান্ড নোবেল লরেট, নোবেল লরেট মানে হচ্ছে বিজয়ী, নোবেল লরেট মানে হচ্ছে নোবেল বিজয়ী, ফর লিটারেচার ওয়ান্স রিমার্কড। অর্থাৎ পুরোটাই কিন্তু একটা লাইন হলো। লাইনের অর্থটা কি দাঁড়ালো? যে নাদিম গডমেয়ার যে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি নেলসন ম্যান্ডেলার সম্পর্কে একটা বিবৃতি দিচ্ছেন। অর্থাৎ অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরাই, রাজনৈতিক নেতা, বিখ্যাত ব্যক্তি এবং নোবেল বিজয়ী ব্যক্তিরা নেলসন ম্যান্ডেলার সম্পর্কে বক্তব্য দিয়েছেন। তো তারই একটা অংশ হচ্ছে এখানে বলছে যে সে বলতে হচ্ছে নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। অর্থাৎ ম্যান্ডেলা যে সময়টা ছিল, সাউথ আফ্রিকার যেই সংগ্রামী সময়টা ছিল, পরবর্তীতে স্বাধীনতা লাভ, সেই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি, সবচেয়ে কেন্দ্রবিন্দু, অর্থাৎ আলোচনার প্রধান যে ব্যক্তি, উনি ছিলেন নেলসন ম্যান্ডেলা। বলছে আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকার, অ্যান্ড ইয়োর্স
হোয়ার এভার ইউ আর, এবং তোমারও, তুমি যেখানেই থাকো না কেন। অর্থাৎ এটা কেন বোঝালো? যে সেই সময় সাউথ আফ্রিকায় যে সংগ্রাম চলছিল, সেই সময় তো সংগ্রামের একটা কেন্দ্রবিন্দু ছিল নেলসন ম্যান্ডেলা, এটা তো আন্ডারউডলি ঠিক আছে। কিন্তু এখন উনি বলছে যে হোয়ার এভার ইউ আর, তুমি যেখানে থাকো না কেন। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যেই সময়টাকে অতিক্রম করেছে, সময়টাকে জয়লাভ করেছে তার সংগ্রাম দিয়ে, অর্থাৎ তার দেশের মানুষের স্বাধীনতা অর্জন করে দিয়েছে। এরকম যদি কোনো অবস্থা হয় বিশ্বের কোনো প্রান্তে, কোনো দেশে, তখন নেলসন ম্যান্ডেলা আবার ফিরে আসবে। ফিরে আসবে বলতে কি, সে কি সশরীরে ফিরে আসবে? আসলে কিন্তু তা না। তাহলে কি সে আত্মহত্যা ফিরে আসবে? তাও না। তার যে আদর্শ, তার আদর্শ ফিরে আসবে মানুষের মধ্যে। অর্থাৎ বলছে যে তুমি যেখানেই থাকো না কেন, সে সময়ের কেন্দ্রবিন্দু থাকবে। অর্থাৎ সংগ্রামী মানুষের পক্ষে লড়াই করা যে শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলন সেই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাই হচ্ছে নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা হচ্ছে শান্তির প্রতীক। অর্থাৎ সারা বিশ্বে যেখানেই সংঘর্ষ হবে, যেখানেই শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন পড়বে, সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য এক একজন নেলসন ম্যান্ডেলার সৃষ্টি হবে, এক একজন নেলসন ম্যান্ডেলার আদর্শধারী এক একজন ব্যক্তিত্বের সৃষ্টি হবে। যেমন আমরা একটা গান শুনি না বাংলা, প্রায় শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসেও। তো মানে কি তা হলো যে একজন শেখ মুজিবুর রহমান নেই, কিন্তু লক্ষ লক্ষ শেখ মুজিবুর রহমান, অর্থাৎ তার আদর্শে লালিত পালিত, তার আদর্শ যারা বুকে ধারণ করে, সেরকম প্রত্যেকেই এক একজন শেখ মুজিব। অর্থাৎ তার আদর্শ ধারণ করা এক একজন ব্যক্তিত্ব। সেটাই বলছে যে সারা বিশ্বে যেখানেই সংঘর্ষের হবে, যেখানেই শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন পড়বে, সেখানেই নেলসন ম্যান্ডেলার আদর্শ পুনর্জীবিত হবে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা নিজে পুনর্জীবিত হবে। আচ্ছা, পরের অংশটা আমরা দেখি কি আছে। This year, Mandela staying behind the bar made him the world's most celebrated political prisoner and the leader of mythic structure for millions of black South African and other oppressed people for beyond his country's border. পুরোটা মিলে এক লাইন, তাই তো? আচ্ছা, লাইনটা বড় কিন্তু অনেক অর্থপূর্ণ। আমরা একটু ভেঙে ভেঙে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। The year Mandela spent behind bars, bars মানে কি? অর্থাৎ প্রিজন বার, অর্থাৎ জেল। জেলে থাকা সেই বছরগুলোতে ম্যান্ডেলাকে আরও বেশি সেলিব্রেটেড, আরও বেশি জনগণের কাছে পরিচিত করে দিয়েছে। পলিটিক্যাল প্রিজনার, একজন পলিটিক্যাল প্রিজনার মানে কি? একজন যুদ্ধবন্দী, মানে একজন বন্দী রাজনীতিবিদ, যুদ্ধবন্দী না সরি বন্দী রাজনীতিবিদ, একজন বন্দী রাজনীতিবিদ হিসাবে তাকে সারা বিশ্বে আরও বেশি পরিচয় করে দিয়েছে। এবং তাকে একটা পৌরাণিক চরিত্রের যে একটা ক্যারেক্টার থাকে, যেমন রামায়ণে রাম, মহাভারতে ধরো কৃষ্ণ বা অর্জুন, এই যে মিথিক ক্যারেক্টার, বা ইলিয়াড ওডিসিতে যে মিথিক ক্যারেক্টারগুলো আছে, অথবা ধরো হারকিউলিস একজন মিথিক ক্যারেক্টার, দ্য ওয়ার্ল্ডস মোস্ট স্ট্রংগেস্ট ম্যান হারকিউলিস, তাই তো? বা গাজীবীর একজন মিথিক ক্যারেক্টার। তো এই ধরনের এরকম একজন তাকে পৌরাণিক চরিত্রের মানুষ তৈরি করেছে। অর্থাৎ মানুষের কাছে সে একজন অসাধারণ একজন মহানায়ক, এক কথায় শান্তির মহানায়ক। স্ট্রাকচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, অর্থাৎ লক্ষ লক্ষ সাউথ আফ্রিকান মানুষের মনে সে একটা শান্তির অভাব হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে তাদের মনে, তাদের হৃদয়ে। অ্যান্ড আদার অপ্রেস পিপল, এবং অন্যান্য অপ্রেস পিপল, অন্যান্য অত্যাচারিত লোক, পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয়েছে সেই সময় স্টিল নাও অনেকেই ফিল করে যে নেলসন ম্যান্ডেলার মতো একজন তাদের কাছে আসবে, তাদের মধ্যে আসবে। পিপল ফর বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, বলছে যে তার যে কান্ট্রি বর্ডার ছিল, তার দেশের সীমানাকে ছাড়িয়েও বিশ্বের অন্যান্য দেশেও তার আদর্শে অনেক নেতারা লালিত পালিত, মানে তার আদর্শকে ধারণ করেছে, তার শান্তির আদর্শকে বুকে লালন করে সংগ্রাম হয়েছে অনেক দেশ, পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে। এবং ভবিষ্যতেও, অর্থাৎ বিশ্ব যতদিন থাকবে, শেখ মুজিবুর রহমান এবং দ্যাট মিনস হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, এদের মতো মহান নেতারা থাকবে। তাদের আদর্শ মানুষের মনের মধ্যে সবসময় কাজ করবে। নেক্সট দেখো পরের অংশে কি আছে। চার্জ ইজ ক্যাপিটাল অফেন্সেস, তাকে একটা কি করা হলো যে ক্যাপিটাল অফেন্সেস, অর্থাৎ চূড়ান্ত শাস্তি যেটাকে বলা হয়, মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডের একটা ঘোষণা দেওয়া হলো ইন 1963 রিভোনিয়া ট্রায়াল। রিভোনিয়া ট্রায়াল নামে একটা বিচার হয়েছিল। সেই রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে তাকে শাস্তি দেওয়া হলো, কি ক্যাপিটাল অফেন্সেস, তার মৃত্যুদণ্ড। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য টক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। তখন সে তার কাঠগড়া থেকে একটা বক্তব্য, একটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্ট তার রাজনৈতিক পরিচয় বহন করে। টেস্টিমনি হচ্ছে প্রমাণ, রাজনৈতিক প্রমাণ। সে যে একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা তার এই স্টেটমেন্ট থেকে বেরিয়ে আসে। সেই স্টেটমেন্টটা কী ছিল চলো আমরা দেখব। আচ্ছা, আমরা এখানে ছিলাম যে তার 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ শাস্তি ঘোষণা করা হয়। দেওয়া হয় না মানে শাস্তি ঘোষণা করা হয়। তখন সে তার কাঠগড়া থেকে সে একটা বক্তব্য দিয়েছিল বা ছোট একটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টটা সম্পূর্ণ আমি স্ক্রিনে তুলে ধরেছি। সেই স্টেটমেন্টে তার যে রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ যে সে যে একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, মানে ওয়ান অফ দ্য ফেমাস বা সেলিব্রিটি স্ট্রাগল, সেটাই প্রকাশ করে তার স্টেটমেন্টটা দেখো কি আছে। ডিউরিং মাই লাইফ, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। আফ্রিকার মানুষের স্বাধীনতার জন্য আমার সারাটা জীবন আমি সংগ্রামের মাধ্যমেই উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট অ্যাগেনস্ট হোয়াইট ডোমিনেশন। আমি সাদাদের ডোমিনেশন, অর্থাৎ ইংরেজদের ডোমিনেশন থেকেও, ডোমিনেশন মানে হচ্ছে শাসন, ইংরেজদের শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট অ্যাগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং আমি কালোদের ডোমিনেশন থেকেও দেশকে মুক্ত করেছি। ব্ল্যাক ডোমিনেশনটা কি? ব্ল্যাক ডোমিনেশনটা হচ্ছে যে ইংরেজদের সাথে হাত মিলিয়ে অনেক ব্ল্যাক ছোটোখাটো নেতারাও, তারাও কিন্তু ওই নিজেরা ব্ল্যাক হয়ে, নিজেরা সাউথ আফ্রিকান হয়ে সাউথ আফ্রিকানদের অত্যাচার করতো। সেটা বলছে এখানে সে ম্যান্ডেলা বলছে যে আমি আমার সারাটা জীবন সংগ্রাম করেছি সাউথ আফ্রিকা মানুষদের শান্তির জন্য, তার স্বাধীনতার জন্য, এবং আমি লড়াই করেছি সাদাদের বিরুদ্ধে, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে, এবং আমি লড়াই করেছি সেই সকল কালোদের বিরুদ্ধে, সাউথ আফ্রিকান লিডারদের বিরুদ্ধে, যারা স্বদেশী হয়েও, মানে এক কথা আমাদের দেশের ভাষায়, মুক্তিযোদ্ধার ভাষায় যেটা বলতে হবে রাজাকার, যারা স্বদেশী হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধেই আমি লড়াই করেছি। এবং পরের অংশ দেখো স্টুডেন্ট, আমাদের হাতে আর মাত্র কয়েকটা লাইন আছে। আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পিপল লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস। হি টোল্ড দ্য কোর্টে দাঁড়িয়ে সে আরও বলেছিল, কি বলেছিল? চেরিশড মানে হচ্ছে বুকের মধ্যে লালন করা। বহুদিন যাবৎ আমার ইচ্ছা, আমার আশা, যে আকাঙ্ক্ষা বা লালসা, যেটা বা ঠিক লালসা বলা ঠিক হবে না, লালসা নেগেটিভ ওয়ার্ড। এখানে আমরা বলতে পারি চেরিশ শব্দের অর্থ লালিত করা, বুকের মধ্যে যেই আশা বা স্বপ্নটাকে সে লালন পালন করেছে। ডেমোক্রেটিক হচ্ছে গণতান্ত্রিক, অপরচুনিটিস তো জানো। পুরো লাইনটা কি দেওয়া হলো? আই হ্যাভ চেরিশ দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। আমি সবসময় আমার বুকের মধ্যে লালন করেছি একটা গণতান্ত্রিক আর একটা স্বাধীন সমাজের। ইন হুইচ অল পিপল লিভ টুগেদার, যেখানে সব মানুষ মিলেমিশে, হারমোনি মেনেছে মিলেমিশে, একসাথে মিলেমিশে থেকে সমান অধিকার ভোগ করবে। অর্থাৎ আমি এমন একটা সমাজ, এমন একটা দেশ এর কথা ভেবেছি যেখানে প্রত্যেকটা মানুষ মিলেমিশে সমান অধিকার ভোগ করবে। এটাও তার একটা বক্তব্যের অংশ ছিল। It is an ideal I hope to live, বলছে ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ, এটা এমন একটা আদর্শ যার জন্য আমি বেঁচে আছি বা আমি বাঁচতে পারি।
ফর অ্যান্ড টু অ্যাচিভ এবং অর্জন করতে পারি। অর্থাৎ এটা এমন একটা আদর্শ, আমাদের দেশের মানুষের স্বাধীনতা এবং মুক্তি, সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সাম্যতা, এইটা অর্জন করার জন্য আমি বেঁচে আছি এবং আমি বেঁচে থাকবো, এটা অর্জন করেই ছাড়বো আমি। অর্থাৎ আমাদের সেই শেখ মুজিবুর রহমানের মতো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এরকম একটা লাইন এটা কাছাকাছি বলছে যে আমার দেশে ইট ইজ অ্যান আইডিয়াল, এটা এমন একটা আদর্শ, আমি আশা করি মানে আমি সেই আদর্শের জন্য বেঁচে আছি এবং এটা আমি অর্জন করেই ছাড়বো বা করব। বাট ইফ নেট বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। বলছে যে যদি প্রয়োজন পড়ে এটা এমন একটা আদর্শ যার জন্য আমি মরতে রাজি আছি। ভেবে দেখো কত বড় রাজনৈতিকবিদ হলে, কত বড় মনের মানুষ হলে এরকম একটা কথা বলা সম্ভব। বলছে যে আমার দেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, সাম্যতা অর্জন করার জন্য আমি বেঁচে আছি এবং আমি এটা অর্জন করব। যদি প্রয়োজন পড়ে আমি সেই আইডিয়াল অর্থাৎ সেই আদর্শকে অর্জন করার জন্য আমি মরতেও প্রস্তুত আছি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা প্রয়োজনে তার জীবনকে বিলিয়ে দিবে, তাও দেশের মানুষকে মুক্ত করবে, স্বাধীনতা এনে দেবে। স্টুডেন্টস, আমরা একেবারে লাস্ট পোর্শন, দ্যাট মিনস ইউ ক্যান সে লাস্ট 2 লাইন্সে আমরা আছি। সেই লাস্ট 2 লাইন্স আমি তোমাদের বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ক্লাসটা দেখছো, কারণ শেষের দিকে থ্যাংক ইউ বললে তোমাদের আর ওয়েলকাম দেখার সুযোগ হয় না। আশা করছি বুঝতে পারছো। পরের অংশটা লাস্টের দিকে চলে আসি। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা। তো বন্ধুরা অর্থাৎ তার যে বন্ধু ফ্রেন্ড সার্কেল ছিল তারা আদর করে তাকে কি বলতো? মাদিবা বলে ডাকতো। দ্য ক্ল্যান নেম, ক্ল্যান মানে হচ্ছে গোত্র, তাদের গোত্র ছিল মাদিবা গোত্র। তো বন্ধুরা তাকে আদর করে মাদিবা বলে ডাকতো, বাই হুইচ হি ওয়াজ নোন, এবং এই নামেই সাধারণত তাকে মানুষ চিনত। অর্থাৎ নিকনেম থাকে না কারো ডাকনাম, এরকম একটা নিকনেম ছিল ম্যান্ডেলার, মাদিবা। তারপর বন্ধুরা তাকে আদর করে তার গোত্রের যে নাম সেই নামেই ডাকতো। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। অর্থাৎ তার যে কাইন্ডনেস ছিল, দয়া, তার যে হিউম্যানিটি, মানবতা ছিল, এটাকে সাধারণ মানুষ অনেক প্রশংসা করত। অর্থাৎ প্রশংসা করত তার সম্মানকে, তার দয়াকে, তার মানবতাকে। সো স্টুডেন্টস, তাহলে এই ছিল আমাদের পুরো প্যাসেজটা, যেটা আমরা শেষের দিকে পেলাম যে বন্ধুরা তাকে আদর করে তার যে গোত্রের নাম অর্থাৎ তার যে ডাকনাম মাদিবা বলে ডাকতো, এবং তার যে সম্মান, তার যে দয়া, তার যে আদর্শ, সেই আদর্শকে সাধারণ মানুষ, এবং নট অনলি সাধারণ মানুষ, তার কাছের মানুষ যারা ছিল, তার বন্ধু বা আত্মীয়স্বজন, তারা অত্যন্ত সম্মানের চোখে তাকে দেখত। স্টুডেন্টস, আজকে আমি নেলসন ম্যান্ডেলা পড়ালাম। তো আশা করি চেষ্টা করেছি যে একটা ক্লাসে পুরো প্যাসেজটা বোঝাতে। এখানে আমরা ম্যান্ডেলার পুরো জীবনটাকে, তার যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে প্রথমে যেটা আমরা পেলাম যে ম্যান্ডেলা কিভাবে তার সংগ্রামী জীবনটাকে শুরু করেছিল, পাশাপাশি সে প্রায় 30 বছর 3 ডিকেডস জেলবন্দি জীবন কাটিয়েছে, এবং পরবর্তীতে সে তার যে আদর্শ, তার নীতি মূলত ছিল যে সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধটাকে অ্যাভয়েড করে কিভাবে দেশের স্বাধীনতা লাভ করা যায়, সেই এরকম একটা আদর্শ নিয়েই সে কিন্তু এগিয়েছিল, এবং তার সর্বশেষ সে কিন্তু স্বাধীনতা লাভ করেছে। অর্থাৎ তার জনগণের মুক্তি সে নিশ্চিত করতে পেরেছিল। এটা একটা সারা বিশ্বের রাজনীতির মধ্যে একটা অনন্য উদাহরণ যে শান্তিপূর্ণভাবে, সে মহাত্মা গান্ধীর মতো যেটা বলেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা দেশকে স্বাধীনতা এনে দেওয়া। এরকম রাজনৈতিক বড় বড় নেতা কয়েকজনের নামে বলা যায়, যেমন প্রথমেই যার নাম বলতে হয় উনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, এবং আরও অনেকে এরকম নেতা আছেন যাদের নাম উল্লেখ করা যেতে পারে। এবং আমরা প্যাসেজে একটা অংশে পেলাম যে নেলসন ম্যান্ডেলার যে আদর্শ, সেই আদর্শটাকে ধরে রেখে এখনও কিন্তু দেশের মানে সারা বিশ্বে যেখানেই এই ধরনের একটা ব্যাপার হয় বা সমঝোতার প্রয়োজন হয়, অর্থাৎ শান্তিপূর্ণভাবে একটা দেশের স্বাধীনতা অর্জন করা যদি সম্ভব হয়, সেখানে নেলসন ম্যান্ডেলার আদর্শকে অনুসরণ করা হয়।
তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস অ্যান্ড ওয়েলকাম ফর দ্য নেক্সট ক্লাস। আগামী ক্লাসে আমি নতুন কোনো প্যাসেজ নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।